বর্তমানে যে সরকার আছে অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তী মানে কি জানেন? অন্তর্বর্তী মানে হলো দুইয়ের মাঝখানে মিলন করানোর জন্য একটা সেতু। যেমন এই যে পদ্মা সেতু, নদীর এপারে আর ওপারে দুই পারের লোকজনকে এক করে দেওয়ার জন্য একটা কি হয়েছে? সেতু হয়েছে। যমুনা সেতু হয়েছে, ওপারে সিরাজগঞ্জ, এপারে টাঙ্গাইল। দুই জেলার মানুষকে যোগাযোগের জন্য একটা সুন্দর মাঝখানে একটা কি হয়েছে? সেতু হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকার থেকে সামনে আরেকটা নির্বাচিত সরকার আসবে, এর মাঝখানে দেশটা যেন ঠিক মতো চলে, এর একটা সেতুর দায়িত্ব পালন করতেছে। এখন জনগণ এই সেতুর উপর দিয়ে পার হয়ে একটা সুষ্ঠু নির্বাচিত সরকারের উপরে দাঁড়াবে। সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। বিগত বছরগুলোতে নির্বাচিত সরকার যারা যখন আসছে সুবিধা মতো বিভিন্ন আইন পাস করেছে। যে আইনগুলা প্রয়োগ করার ফলে আমার দেশের মানুষ অনেক শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কোনো বিচার হয় না। আমাদের দেশের মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে। যে আইনগুলো জুলুমের দিকে নিয়ে গেছে, এবং অনেক আইন বিগত সরকারগুলো যারা ছিলেন তারা অনেকেই অনেক রকমের আইন পাস করে গেছে। বেশিরভাগগুলো ছিল এরকম যে তাদের হাতে কন্ট্রোলের দায়িত্ব রিমোট রাখে দিত। এইরকম আমার দেশ যখন স্বাধীন হলো, ৭২-এর সংবিধান হলো, সেই ৭২-এর সংবিধান কিন্তু যা আছে শুধু ওইটুকুই না, ৭২-এর সংবিধানের পরে অনেকবার সংবিধান কিন্তু রদবদল হয়েছে। অনেকবার সংবিধানের ভিতরে কিছু আইন ঢুকছে, কিছু আইন বাতিল হয়েছে। অনেকবার এই নির্বাচন হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। কত? ত্রয়োদশ, 13তম। প্রত্যেক বাড়ি যখন সংসদ নির্বাচন হয়েছে, প্রতি সরকার কিছু না কিছু আইন পাস করছে, কারণ তাদের কিন্তু এমনি বানানো হয় আইন পাস করার জন্য। দেশের অবস্থা যাচাই করে দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনার জন্য আইন পাস করতে হয়। এটা আইন পাস করার জন্য সংসদের এমপিরা নির্বাচিত হয়। তারা হা ভোট দিয়ে না ভোট দিয়ে আইন পাস করে। সংসদে কি দেয়? কি ভোট দেয়? হ্যাঁ। এইবার এই অন্তর্বর্তীকালীন সরকার, এইবার যারা এতদিন হা না আইন ব্যবহার করে জনগণকে চুষে খাইছে, এইবার অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে ডাকতেছে, এবার তোমরা হা না দিয়ে নেতাকে সাইজ করো। কথা কি বুঝতে পারছি? তোমরা এইবার হা না দিয়ে আইন পাস করো। আইন চাও নেতাদের কাছে, আইন পাস করে আইন চাও যে তোমরা যদি ক্ষমতায় আসো, যাই আসো, যেই আসো, আমাদের এইগুলা দিতে বাধ্য থাকবে। এতে যদি একমত নির্বাচন করো না হয় নাই। এতে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো সম্মতি জ্ঞাপন করছে। বড় বড় যতগুলো রাজনৈতিক দল আছে রানী, তারা সবাই সম্মতি জ্ঞাপন করছে যে আমরা এগুলো দিন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমতে তারা এইগুলো চায়া করছে, তারা রাজি হয়েছে, সিগনেচারও করছে। এখন কথা হলো যে এটা তো সরকার চাইছিল, জনগণকে এবার সরকার সম্পৃক্ত করতে চায়। জনগণকে বলতেছে তোমরা কি আমার সাথে আসো কিনা, আমি এইগুলো বাধ্য করতে চাই। সামনে যারা সরকার আসবে তারা এইগুলো অবশ্যই পালন করবে। এতে যদি তোমরা একমত হও তাহলে হ্যাঁ দাও, আর যদি একমত না হও না দাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আইনের একটা ধারা আছে এরকম যে এই হ্যাঁ আর না বিষয় হলো, হ্যাঁ হইলে যেই দল সরকার গঠন করবে তারা এই আইনগুলো পাস করতে বাধ্য থাকবে।
এই হা মানে কিন্তু আপনি আইন পাস করতেছেন না, ভালো করে বুঝেন। এটা হা ভোট দিবেন এর মানে কি আপনি আইন বানাচ্ছেন না, আপনি ওই সরকার যারা আসবে সেই সরকারকে বাধ্য করতেছেন যে আমি দেশের নাগরিক, আমার স্বার্থে আমি এটা চাই। কথা বলবেন না, আমি এটা চাই, এটা দিতে আপনি বাধ্য থাকবেন। এখন যদি আপনি না দেন, যদি না জয়যুক্ত হয়, সেক্ষেত্রে যে সরকার আসবে সে সরকার বাধ্য নয় এগুলো করতে, ওই সরকার বাধ্য নয়। তবে যদি ওই সরকার পরে আপনি ঠেকাইতে পারবেন না, যদি না করে জোর করতে পারবেন না। যে কথাগুলো এই হানার মধ্যে লেখা আছে, এই কথাগুলো যদি আপনি না ভোট দেওয়ার পরে না জয়যুক্ত হয়, তাহলে পরবর্তীতে সরকার আসবে, সেই সরকার ওই কথাগুলো যদি বাস্তবায়ন করে তাও আপনি কিচ্ছু বলতে পারবেন না, যদি বাস্তবায়ন না করে তাও আপনি কিচ্ছু বলতে পারবেন না। আর যদি হা জয়যুক্ত হয় তাহলে আপনি পরবর্তী সরকারকে প্রশ্ন করতে পারবেন, এমনকি আদালতে যেতে পারবেন যে আমি এগুলো চাইছিলাম কেন দিলাম। বিষয়টা হলো এই, আপনি হা দিলে এইটা হয়েই যাচ্ছে তা না, এইটা হওয়ার জন্য পরের সরকারকে আপনি অভিযুক্ত করতে, হ্যাঁ পরের সরকারকে দরখাস্ত দিচ্ছেন, আবেদন করতেছেন এইগুলো করো। আর যদি না দেন তাহলে আবেদন আপনি করলেন না, খারিজ করে দিলেন। এই হলো বর্তমানে যে গণভোট চলতেছে, এই গণভোটের শাসন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? অনেকেই ধারণা করতেছে যে এই হানা মানে এটা হয়েই যাবে, কিন্তু মূলত হানা মানে কি পরের সরকার যারা আসতেছে, যারা ক্ষমতায় আসতেছে, তাদের উপর আমরা দাবি রাখতেছি, এটা হলো হা। আর না হলো আমরা কোনো দাবি করি না, তোমরা যেভাবে করো চেষ্টা করো। এখন আমাদের দাবিগুলো কি, এইগুলো নিয়ে আমাদের ভিতরে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেক হুজুরেরা এই দাবিগুলো জানে না, একটা বার পরেও নাই যে আসলে দাবিগুলো কি। 30টা দাবি, কয়টা? এই 30টা দাবি এরকম যে সংবিধান আমাদের আছে, এই সংবিধানের ভিতরে এই 30টাও ঢোকা। এই সংবিধানের ভিতরে কিছু আইন চালু আছে যেগুলো সঠিকভাবে চালু নাই, পরিপূর্ণভাবে চালু নাই বা পরিপূর্ণভাবে লেখা হয়নি। এগুলো কিছু আইন সংস্কার করা, সংস্কার বলতে যে তুমি এই আইনটা প্রসারিত এইভাবে না এইভাবে, আর কিছু আইন নতুন ভাবে ভিতরে ঢোকানো হচ্ছে। কিন্তু যে সংবিধান আমাদের আছে, এই সংবিধান বাদ দেওয়ার কোনো কথা নেই এখানে। অনেকেই বলতেছে 72 সংবিধান নাকি বাতিল হয়ে যাবে, একবার ডাহা মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা, 100তে 5.5%। 72 সংবিধান বাতিল হবে না। আবার অনেকেই বলতেছে বিসমিল্লাহ উঠে যাবে, নাউযুবিল্লাহ, এটা ডাহা মিথ্যা কথা। এই যে ব্যক্তিরা এই সমস্ত কথা বলতেছে, ওরা এই যে 30টা দাবি প্রস্তাব, এই 30টা প্রস্তাব একবার পড়েও নাই, না পড়া জনগণের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা দেশের শত্রু, এরা সঠিকভাবে নাগরিকত্ব বোঝে না, এই ব্যক্তি নিজেও একজন নাগরিক এটাও বোঝে না। আমি আজকে আপনাদের কাছে এই 30টা প্রস্তাব দেখি নৈতিক দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ সরকার আমাদের নির্দেশ দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে বোঝানোর জন্য। তা আসুন আমি আপনাদের কাছে অল্প সময় আছে, ওই অল্প সময়ের ভিতরে যে 30টা প্রস্তাব কি ছিল, এবার একটু আপনারা নিজেরা বুঝবেন এই 30টা প্রস্তাব কি। আমরা যখন ভোটটা দিতে যাব, গণভোটের জন্য যে কাগজটা দেওয়া থাকবে, সেই কাগজের উপরে 4টা পয়েন্ট লেখা থাকবে। যে 4টা পয়েন্টের ভিতরে 30টা জিনিস নিহিত রয়েছে। আগামী 4টা পয়েন্ট আপনাদের বলি। প্রথম পয়েন্ট হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে প্রণীত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ভালো করে বুঝবেন কোন সময়? নির্বাচনকালীন সময়। খেয়াল করবেন 5 বছর নয়, শুধু নির্বাচনের যে সময়টুকু অর্থাৎ তফসিল ঘোষণা হবে, তারপর থেকে নির্বাচন পর্যন্ত সময়ের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে,
এই সরকার গঠন করার সময় জুলাই সনদের ভিত্তিতে গঠন করা হবে এবং নির্বাচন কমিশন কাজ করবে জুলাই সনদের ভিত্তিতে। এই সময়টুকু নির্বাচন কমিশন কাজ করবে, খেয়াল করবেন ভালো করে। এতে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া হবে। এখন নির্বাচনকালীন সময় জুলাই সনদে পরবর্তী জুলাই সনদে কি কি দাবি আছে? 2 নম্বর, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। এতে নির্বাচন করে আমরা 300 জন এমপি বানাবো, এছাড়াও 50 জন নারী এমপি থাকবে। এগুলোর ভিতরে যে দলগুলো অংশগ্রহণ করবে, এই দলগুলো ভোট যে হারে পাবে সেই ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ হবে একটা 100 জন সদস্যের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা থাকবে। 3 নম্বর, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি। মানে এতদিন ছিল 50টা, এই সামনের সরকার যারা আসবে তারা আইন পাস করবে যেন আরো কিছু বাড়ানো হয়। এটা কিন্তু প্রস্তাবের ভিতরে কথা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, স্পিকার থাকবে সরকারের দল। এতদিন সংসদে স্পিকারও ছিল সরকারের, ডেপুটি স্পিকারও ছিল সরকারের। এখন স্পিকার থাকবে সরকারের আর ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দল। মানে এখানে আরো 30টা আছে। কয়টা? এরকম 30টা আছে। লাস্টে 4 নম্বর পয়েন্ট হলো জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কারের রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। মানে অনেক দল অনেক রকমের প্রতিশ্রুতি দেয়, এই দল যখন ক্ষমতা আসবে সেই দল ইচ্ছে করলে তাদের ওই প্রতিশ্রুতি পালন করতে পারে, না করলে সমস্যা নেই। এটা হলে এই 4টা পয়েন্ট। তাহলে মূল কথা হলো 30টা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। সেই 30টা কি? বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। 1 নম্বর, বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। এই আমাদের 1 নম্বর প্রস্তাব হলো যে সরকার আসবে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার তৈরি করবে, গঠন করবে, এর আইন পাস করবে। এটা হলো 1 নম্বর, তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করবে। এটা হলো 1 নম্বর সংবিধান। 2 নম্বর, ওই যে উচ্চ কক্ষ, এই উচ্চ কক্ষ তো এতদিন ছিল না, এটা সংবিধানে নাই। সেই উচ্চ কক্ষ আইন পাস করায় এবং সেখানে পিয়ার পদ্ধতি, ওই যে যেভাবে রাজনৈতিক দলগুলোর ভোটের মানে যে ভোট পাবে সেই হারে উচ্চ কক্ষের 100 জন সদস্য তৈরি করা। 3 নম্বর, এই যে যেটা বললাম ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আর স্পিকার থাকবে সরকার দল থেকে। এটা এতদিন ছিল না, এতদিন এটা সংযোগ করা হবে, এই আইনের ভিতরে ঢোকানো হবে, সরকার বাধ্য থাকবে। এটা হলো আমাদের যারা হা বলবে তাদের বাধ্য করতেছি, আর যারা না বলবে তাদের দরকার নেই, তারা চাচ্ছে। ভালো করে বুঝবে। 4 নম্বর, এমপিগণ দলীয় সিদ্ধান্তের ব্যাপারে যদি মানে দলের কথা না শুনে তাহলে তাদের এমপি পদ বাতিল হয়ে যাবে। এখন আইন পাস করা এরকম যে বাজেটের ক্ষেত্রে আর আস্থা, এই 2টা বিলের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত বাধ্যতামূলক মানবে, না মানলে এমপি পদ বাতিল হবে। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে মানে প্রয়োজনে নিজের দলের বাইরেও তারা কথা বলতে পারবে। একটা 5 নম্বর আইন হলো বিদেশের সাথে যখন আমার দেশের সরকার চুক্তি করবে, এতদিন আইন ছিল শুধু প্রধানমন্ত্রী সব উনি চুক্তি করবে, এখন আর উনি একা করতে পারবেন না। উনি চুক্তি করতে গেলে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ 2 পক্ষের এমপিদের অনুমতি লাগবে। ভালো করে বলুন, প্রধানমন্ত্রী একাই কিছু করতে পারবে না, এদের অনুমতি লাগবে। 6 নম্বর, বাংলাদেশে বর্তমান সংবিধান আছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা এবং অন্যান্য ভাষার কোনো স্বীকৃতি নাই। যেমন চিটাগাং যারা আছে তাদের কি 4টা ভাষা, সিলেটে যারা আছে তাদের সিলেটি ভাষা। এখন এই ভাষাগুলো স্বীকৃতি ছিল না, ভাষাও চালু ছিল, কিন্তু এগুলো যে দেশের মানুষের ভাষা এই হিসেবে কোনো স্বীকৃতি ছিল না। এখন সংবিধানে রাষ্ট্রভাষা বাংলা থাকবে, পাশাপাশি ওই ভাষাভাষীর লোকেরা তাদের এলাকায় আঞ্চলিক ভাষা এগুলো কথা বলবে, এটা নিয়ে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না, এই হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। 7 নম্বর, সংবিধানে আগে নিয়ম ছিল যে 3 ভাগের 2 ভাগ এমপিরা হাত হইলেই আইন পাস হবে। এখন বিষয় হলো 3 ভাগের 2 ভাগ তো হা ভর্তি হবে, পাশাপাশি উচ্চ কক্ষ আছে তাদেরও একটা অনুমতি লাগবে, আর তত্ত্বাবধায়ক সরকারের পাস করবে এই ক্ষেত্রে একটা গণভোট করতে হবে,
যে দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার পক্ষে আছে না। 8 নম্বর জরুরি অবস্থা জারি। জরুরি অবস্থা জারির জন্য এতদিন আইন ছিল, প্রধানমন্ত্রী বলে দিচ্ছে জরুরি অবস্থা চালু, একাই সব ছিল। এখন জরুরি অবস্থা জারি করতে গেলে মন্ত্রিসভার অনুমতি লাগবে, যারা মন্ত্রী থাকবে তাদের অনুমতি লাগবে, বিরোধী দলের নেতার সাথে আলোচনা করতে হবে। এরপরে 9 নম্বর একজন প্রধানমন্ত্রী যতবার ইচ্ছা ততবার, যত বছর ইচ্ছা তত বছর প্রধানমন্ত্রী হতে পারবে। এই আইন ছিল এখন এতদিন। এখন কথা হলো একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রিত্ব করতে পারবে। 2টা হয় বা 3টা হয়, 10 বছর কয়টা হয় বুঝে গেছে। তাহলে 10 বছর প্রধানমন্ত্রী হবে। 10 বছরের পরে আবার যদি ওই দল ক্ষমতা আসে, সেই ক্ষেত্রে দলের অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে হবে, ওই ব্যক্তি হতে পারবে না। এটা হচ্ছে হলো 9 নম্বর। 10 নম্বর হলো যে যেই সংসদ এক পক্ষ ছিল এতদিন, এখন থেকে 2 কক্ষ বিশিষ্ট করতে হবে। এই পরবর্তী সরকারের দায়িত্ব এগুলো। এতে আপনি সম্মতি দেন কিনা, যদি দেন তাহলে হ্যাঁ ভোট দিবেন, যদি সম্মতি না দেন না ভোট দিবেন। 11 নম্বর নির্বাচন কমিশন যখন গঠন করা হবে, এতদিন ছিল প্রধানমন্ত্রী যাকে বলবে সেই নির্বাচন কমিশনের প্রধান হবে, কিন্তু এখন আইন করতে হবে এরকম যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং আপিল বিভাগের যিনি প্রধান বিচারপতি থাকবেন, এই সবাই মিলে আলোচনা করে একটা সমন্বয় কমিটি করবে, সেই কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ দিবে। এরপরে পিএসসিতে নিয়োগ, মানে সরকারি যে সমস্ত চাকরিতে নিয়োগ হয়, খেয়াল করেন সরকারি যে সমস্ত চাকরিগুলো নিয়োগ হয়, এই নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রধানমন্ত্রী এই পিএসসি চেয়ারম্যান নির্বাচন করত। প্রধানমন্ত্রী যাকে বলতো সে পিএসসি প্রধান হতো এবং উনি যাকে নিয়োগ দিত, সেই ক্ষেত্রে দেখা যেত যে সরকার দল যেহেতু প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দিচ্ছে, সে তো প্রধানমন্ত্রীর বাইরে কোনো কথাই বলবে না। এই জন্য দেখেন বিগত বছরগুলোতে যখন সরকারি চাকরি হয়েছে, এই দল করে কিনা, ওর সাফাই দল করছে কিনা, খালুই দল করছে কিনা, কত খুঁজে খুঁজে বেঁচে বেঁচে চাকরি দিছে। এতে অনেক যোগ্য মানুষ চাকরি পায় নাই, পাশাপাশি ঘুষ বাণিজ্য হয়েছে। এখন এই পিএসসিতে নির্বাচনের প্রধান যিনি, তার নিয়োগ দিতে গেলে স্পিকার, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, সরকার দলের এবং বিরোধী দলের কয়েকজন লোক নিয়ে একটা সমন্বয় গঠন হবে, সেই কমিটি দ্বারা নিয়োগ প্রাপ্ত হবে পিএসসি প্রধান। এরপরে মহা হিসাব নিরীক্ষক, মানে সারা বাংলাদেশে যে হিসাব নিকাশ হয়, এই হিসাব নিকাশের জন্য একজন প্রধান দায়িত্বে থাকে। এই হিসাব নিকাশের যিনি দায়িত্বে থাকেন, ইনিকে এতদিন প্রধানমন্ত্রী বলে দিত যে আমাকে এই হিসাব নেবে, সেই দিত। এখন আর তা পারবে না। এখন হলো এই আইন পাস করতে হবে যে সরকার দলের নেতা এবং বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্য যে কয়েকজন আছে, তাদের মধ্যে কিছু লোক নিয়ে একটা সমন্বয় কমিটি গঠন করে এরা মিলে একজনকে নির্বাচন করবে যে এই লোক এই দায়িত্ব পালন করবে। এরপরে দুদকের চেয়ারম্যান নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিয়োগ, এটাও ছিল আমাদের প্রধানমন্ত্রীর হাতে। খেয়াল করেন এখন সরকার থেকে একটা কমিটি গঠন করবে, সেই কমিটি এই দুদকের চেয়ারম্যান নিয়োগ করবে। এরপরে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা, ধরে সরকারি অফিসে যারা চাকরি করে, মনে করেন এরকম যারা সরকারি কর্মকর্তারা, এতদিন কিন্তু তাদের নামে কোনো মামলা হয়নি যতদিন সরকার ক্ষমতায় আছে। যখন সরকার থেকে তাদের পদ চলে যায় তখন বলেন এত মামলা দেখি না আমরা, কারণ আইনগতভাবে ওদের নামে মামলা করা বৈধ ছিল না, এই জন্য কেউ মামলা করতে পারে না। এখন এই দুর্নীতি দমন কমিশনকে পাওয়ার দেওয়া হবে যে সরকারি কর্মকর্তা যদি কোনো রকমের ঘুষ বা অবৈধ কাজের সাথে, দুর্নীতির সাথে জড়িত হয়, সে পাওয়ারে থাকা অবস্থায় তার নামে মামলা দিয়ে তার বিচার করা হবে। এরপরে 16 নম্বর রাষ্ট্রপতি চাইলে যে কাউকে প্রধান বিচারপতি আগে বানাইতে পারবে, যে কাউকে প্রধান বিচারপতি বানাইতে পারবে রাষ্ট্রপতি চাইলে। কিন্তু এখন প্রধান বিচারপতি বানাইতে হলে আপিল বিভাগের থেকে একজনকে নিতে হবে, ওই নিম্ন আদালত থেকে নিয়ে গেলে হবে না। আপিল বিভাগের বিচারপতিদের ভিতর থেকে একজনকে রাষ্ট্রপতি নিয়ে দিবে, তবে আপিল বিভাগকে নিতে হবে। 17 নম্বর হাইকোর্টের বিচারক নিয়োগ আগে প্রধানমন্ত্রী দিতেন। এখন আমাদের দাবি হলো প্রধান বিচারপতির নেতৃত্বে একটা নিয়োগ কমিটি গঠন হবে,
তারপরে সেই কমিটি দ্বারা হাইকোর্টের বিচারপতি নিয়োগ হবে। 8 নম্বর, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিচারপতি কমিশন, এটা সংবিধানই ছিল না আগে। বিচারপতিদের কমিশন করা হবে, এটা সংবিধান ছিল না। আমাদের দাবি সংবিধানে যোগ করতে হবে। 19 নম্বর, 7 ক এবং 7 খ অনুযায়ী সংবিধান বাদ দিলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এখন 7 ক এবং খ অনুযায়ী সংবিধান একবারেই বাতিল, এটা দাবি। 20 নম্বর, রাষ্ট্রপতি নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিত। আমাদের দাবি এগুলো ছাড়াও ব্যাংকের গভর্নর, আইন কমিশনের ক্ষেত্রেও রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবে, মানে রাষ্ট্রপতি একটু ক্ষমতা বাড়ায় দেয়। 21 নম্বর, রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কাউকে ক্ষমা করে দিতে পারত, সাধারণ ক্ষমা। ফাঁসির আসামিকেও সাধারণ ক্ষমা করে দিতে পারত। এর কারণে কিন্তু গত কয়েকটামে আমরা দেখলাম যে একদম সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীকেও কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে ছেড়ে দিয়েছে। কথা হচ্ছে এই যে অপব্যবহার ক্ষমতা, আমাদের এখানে দাবি হলো এই, প্রস্তাব হলো এই যে ক্ষতি যাকে আপনি রাষ্ট্রপতি, যাকে আপনি ক্ষমা করবেন, এমন একজন মানসিক হত্যা করছে, আমার ভাইকে হত্যা করছে, এখন আদালতে তার ফাঁসির রায় হয়েছে, রাষ্ট্রপতির দলীয় লোক হিসেবে ক্ষমা করে দিয়েছে, আমি কিন্তু বিচার পেলাম না। এখন আইন পাস করতে হবে এরকম, যেহেতু আমার ক্ষতি করছে, এখন আমাকে যদি সে হাতে পায়ে ধরে মানায় বা আমাকে যদি সে অর্থ বা কোনো কিছু জরিমানা দেয়, এই ক্ষেত্রে আমি যদি সম্মতি জ্ঞাপন করি তবেই রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে, নইলে পারবে। কথা বলতে পারছি? 22 নম্বর, সরকারের অনুরোধে স্থানীয় সরকার নির্বাচন হয়। সরকার অনুরোধ করে যে এখন তুমি এমপি, উপজেলা মেম্বার, চেয়ারম্যান এগুলো নির্বাচন দাও, তখনই ইসি নির্বাচন দেয়। এখন কথা হলো সাংবিধানিক ভাবে এটা আইন পাস করা যে প্রতি 5 বছর মেয়াদ শেষ হয়ে গেলে সরকার অনুমতি দিক আর না দিক স্বাধীনভাবে নির্বাচন কমিশন এই এমপি, মেম্বার চেয়ারম্যানদের নির্বাচন দেবে। 23 নম্বর, এমপিরা শুধু নির্বাচনের সময় প্রতি বছর আমাদের একটা হলফনামা দেয় যে আমার এত টাকা আয় আছে, এত টাকা ব্যয় আছে। আমাদের দাবি হলো প্রতি বছর এমপিরা তাদের সম্পত্তির হিসাব সরকারি কোষাগারে জমা দিবে, এটা ওয়েবসাইটে থাকবে, দেশের মানুষ দেখতে পারবে গত বছর এমপির এত টাকা ছিল, এই বছর এত টাকা বাড়িয়েছে। এটা হিসাব প্রতি বছরই তারা দিতে বাধ্য থাকবে। 24 নম্বর, আপিল বিভাগ, হাইকোর্ট এটা ঢাকায় আছে, প্রয়োজনে পরবর্তী সরকার এই আপিল বিভাগ এবং হাইকোর্ট প্রত্যেকটা বিভাগে ছোট ছোট ব্রাঞ্চ তৈরি করবে, যাতে বিভাগ এই বিচারগুলো তাড়াতাড়ি হয়, বছরের পর বছর ধরে ঝুলে না থাকে। 25 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা এতদিন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগের স্বয়ং সরকারের বিরুদ্ধেও অন্যায় কোনো কাজ হলে কথা বলতে পারে। 26 নম্বর, আইনজীবীদের যে একটা সংগঠন আছে বার কাউন্সিল, এই সংগঠন এতদিন রাজনীতির সাথে যুক্ত ছিল। এখন যারা এই আইনজীবী সংগঠনে নির্বাচিত হবে তারা শপথ করে রাজনীতি থেকে প্রত্যাহার হতে হবে, মানে রাজনীতি মুক্ত হতে হবে, রাজনীতির ভিতরে তারা থাকতে পারবে। 27 নম্বর, বিভাগ আছে বর্তমানে 8টা, আরো 2টা, একটা কুমিল্লা, একটা ফরিদপুর, এই 2টা বিভাগ সামনের সরকার এসে বানাতে হবে। 28 নম্বর, কালো টাকা সাদা করার আইন ছিল। কালো টাকা সাদা বলতে, কালো টাকা সাদা বলতে এই যে বড় বড় রাঘব গোয়ালেরা ঘুষ, দুর্নীতি, রাহাজানি করে টাকা ইনকাম করত, এই টাকাগুলো সরকারের কাছে হিসাব দিত না, কারণ এগুলো তো অবৈধ পয়সা, অবৈধ টাকা, হিসাবও দিত না, করও দিত না। প্রত্যেক সরকার একটা করে সময় 5 বছর নিয়ে থাকে, একটা সময় সেই বিল পাস করার আগে একটা করে সময় দেয় যে এই সময় কালো টাকা সাদা করা যাবে, মানে 1 বছরের পর দিয়ে দিলেই তুমি কোন খাতে আয় করছো, কোন খাতে ইনকাম করছো এই হিসাব পাবে না সরকার, শুধু খালি তোমার কাছে যত টাকা আছে হিসাব দিয়ে কর দিয়ে দাও, তোমার সব টাকা বৈধ। এতদিন এই আইন ছিল। এখন দাবি হলো বৈধ করা যাবে না, কালো টাকা কালোই থাকতে হবে। অর্থাৎ কারো কাছে যদি
দুর্নীতি করার টাকা, অবৈধ ইনকাম, অবৈধ সোর্সের ইনকামের টাকার সন্ধান পাওয়া যায়, পুরো টাকা সরকারের কোষাগারে জমা হবে। কথা বলতে পারছি? এরপরে ৩২ নাম্বার, বেসরকারি প্রতিষ্ঠানে এতদিন দুদকেরা কোনো হানা দিতে পারতো না, আইন ছিল না। এতে দেখা গেছে বেসরকারি প্রতিষ্ঠানে অনেক রকমের দুর্নীতি হয়। এখন দুদককে পাওয়ার দেওয়া হবে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা হানা দিতে পারবে। আর ৩০ নাম্বার হলো স্বাধীনভাবে পুলিশ কমিশন গঠন করতে হবে। এতদিন পুলিশ কমিশন স্বাধীন ছিলেন না, পুলিশ কমিশন স্বাধীন ছিল না, প্রধানমন্ত্রী যা কইছে তাই মানতে বাধ্য। এখন পুলিশ স্বাধীন কমিশন গঠন করবে, তবে সেখানে সেই কমিশন গঠন করবে, কমিশনের ভিতরে থাকবে বিচারপতি, এমপি এবং প্রধান দল অর্থাৎ সরকারি এবং বিরোধী দলের কয়েকজন নেতার সমন্বয়ে একটা কমিশন হবে, সেই কমিশনের আন্ডারে পুলিশ চলবে। এই যে ৩০টা বিষয়, এই ৩০টা বিষয়ের জন্য হানা ভোট। অনেকেই আপনাদের বলে বিসমিল্লাহ উঠে যাবে, এই ৩০টার ভিতরে কি কথা আছে? অনেকেই বলে ৭২-এর সংবিধান উঠে যাবে, এই ৩০টার ভিতরে কি এই কথা আছে? এই ৩০টা আমাদের কোনো কথা এই হানার ভিতরে নাই। যারাই যেই কথা বলতেছে তারা তাহা মিথ্যে কথা বলতেছে, তাদের কথায় প্রতারণা করবেন না, এই প্রতারক চক্রের প্রতারণা করবেন না। এখন যে ৩০টা কথা এখানে বলা হলো, এই ৩০টা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ভোটের দিন গণভোটের কাগজে হাতে ভোট দিয়ে আসবেন। যদি খারাপ লাগে নাতে ভোট দিবেন, এতে আমার কোনো দাবি নেই। আমার বোঝানোর দায়িত্ব আপনাদের আমি বোঝালাম। আপনি দেশকে ভালোবাসেন কিনা, দেশের চোরদেরকে আপনি জায়গা দিবেন কিনা, ঘুষ খায়া অবৈধ টাকা খায়া সেইটা কালো টাকা সাদা করে আবার তারা পাহাড় করবে সম্পদে, তাদের এই পাওয়ার দিবেন কিনা? যদি দেন তাহলে আপনি না ভোট দেন, আর যদি আপনি এই চোরদের ঠেকাইতে চান তাহলে হ্যাঁ ভোট দিবেন। এটা হলো লিগেল কথা। আমি আপনাদের কাছে হ্যাঁ ভোটও চাচ্ছি না, না ভোটও চাচ্ছি না, বিবেক আপনার। আপনার বিবেক কি বলে আপনি সেইভাবে সেই ভোটটা দিবেন অবশ্যই। তবে আমাকে যদি আপনারা বলেন হুজুর আপনি তো আমাকে ইমাম, আপনি একটা পরামর্শ দেন, আমি পরামর্শ দিতে গেলে আমি বলবো হাতে দিয়ে, এটা হলো আমার পরামর্শ।